প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি, মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ঢাকা ত্যাগ করলেন কেন, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আমরা কদিন যাবৎ দেশের অভ্যন্তরীণ সরকারের অস্থিরতা, ডক্টর ইউনূসের পদত্যাগ ইত্যাদি আলাপ শুনতে শুনতে এবং আলাপ করতে করতে একদম বোর হয়ে গেছে। এবার একটু অন্যদিকে নজর দেওয়া যাক যে বাংলাদেশে বিশেষ করে 2024-এর 5 অগাস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ নিয়ে দুটো দেশের তৎপরতা সবচেয়ে বেশি, একটি পাকিস্তান আর একটি মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানের উদ্দেশ্য বাংলাদেশকে পাকিস্তানপন্থী ভাবধারায় ফেরানো, আর মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য এখানে ডিপ স্টেট নিয়ে একটা বড় ধরনের পরিকল্পনা। এরই মধ্যে আপনারা জানেন গত 11 মে পাকিস্তানের হাই কমিশনার ঢাকা ত্যাগ করেছেন। ঠিক 11 দিন পর যে মুহূর্তে বাংলাদেশের সরকার নিয়ে একটা নাটক চলল, ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নাটকটা শুরু হলো বৃহস্পতিবার, 22 মে বৃহস্পতিবারই নাটকটা শুরু হলো। এবং ওই দিন মধ্যরাত পর্যন্ত ডক্টর ইউনূসের সাথে এনসিপির নেতৃবৃন্দ এবং উপদেষ্টারা মধ্যরাত পর্যন্ত বৈঠক। ঠিক এদিকে যখন বৈঠক হচ্ছে, ঠিক ওদিকে ভোরের দিকে, সেদিন ভোরের দিকে 22 মে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন ঢাকা ত্যাগ করেন। আপনারা খেয়াল করে দেখুন যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাসটি চলছে দীর্ঘদিন যাবৎ, প্রায় 1 বছর হতে চলবে, এই জুলাই 1 বছর হবে, চার্জ দ্য অ্যাফেয়ার্স দিয়ে চলছে। পিটার হাস গত জুলাই চলে যাবার পরে একজনকে চার্জ দ্য অ্যাফেয়ার্স দেওয়া হলো, ঠিক তার কমাস পরে আবার এই যে বর্তমান যে চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনকে দেওয়া হয়েছে। আমি জানি না ভারপ্রাপ্ত দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস কেন চলছে 1 বছর যাবৎ, এত দীর্ঘ সময়। ট্রেসি অ্যান্ড জ্যাকবসন ঢাকা ছাড়লেন, পাকিস্তানের হাই কমিশনার ঢাকা ছাড়লেন। বাংলাদেশের হাবভাব কি তারা বুঝে গেছেন? বুঝবার কারণে কি তারা ঢাকা ছাড়ছেন এবং নতুন পরিকল্পনা নিয়ে আসবার জন্যই কি নিজ দেশে গেছেন? পাকিস্তানের হাই কমিশন ঢাকা ছাড়বার ব্যাপারে একটি মুখরোচক গল্প ছড়িয়ে দেওয়া হয়েছে। সেই গল্পের আড়ালেও অন্য গল্প আছে, বাংলাদেশ নিয়ে পরিকল্পনা আছে, কিংবা সেই রাষ্ট্রদূত বাংলাদেশে আবার আসবেন কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। নতুন পরিকল্পনায় নতুন কাউকে পাঠাতে হতে পারে। আবার ট্রেসি অ্যান্ড জ্যাকবসন নিজ দেশে গেলেন কি নিয়ে? বিশেষ করে মার্কিন যে পরিকল্পনা, সেই পরিকল্পনা, করিডোর ইস্যু, ডিপ স্টেট ইস্যু, এগুলো বাংলাদেশের জনগণ থেকে ইতিমধ্যেই অনাস্থা তৈরি হয়েছে। সামরিক বাহিনী বাংলাদেশের এই মুহূর্তের মূল ক্রীড়নক ভূমিকায় যারা, সামরিক বাহিনী থেকে অনাস্থা তৈরি হয়েছে। এই অনাস্থা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কি বুঝতে পারছেন যে বাংলাদেশে ডিপ স্টেট বাস্তবায়নে বাধা আসবে সামরিক বাহিনী থেকে, কিংবা এই যে করিডোরটাকে কেন্দ্র করে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড, সেটি থেকে বাধা আসবে? এটি বুঝতে পেরেই কি ট্রেসি অ্যান্ড জ্যাকবসন বাংলাদেশ ত্যাগ করলেন নিজ দেশে পরামর্শ করতে যাবার জন্য? আরেকটি বিষয় যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগামী জুনের শেষ দিকে, শেষ দশকের কোনো এক সময়ে চীন সফরে যাচ্ছেন। সেই জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কি বুঝতে চাইছেন যে সেনাবাহিনীর স্ট্র্যাটেজিটি কি হতে যাচ্ছে? এবং জেনারেল ওয়াকারুজ্জামান গত জুনে দায়িত্বভার গ্রহণ করবার পরে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন, রাশিয়া সফর করেছেন, কানাডা সফর করেছেন, আফ্রিকা সফর করেছেন, কিন্তু চীন সফরে যাচ্ছেন প্রথমবারের মতো। মার্কিন যুক্তরাষ্ট্র কি বুঝতে চাইছেন বা পরামর্শ করতে চাইছেন নিজেদের স্টেট ডিপার্টমেন্টের সাথে যে বাংলাদেশের সেনাবাহিনী আসলে কি স্ট্র্যাটেজি নিচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে কি চীনের দিকে ঝুঁকছে কিনা? এই বিষয়গুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে খানিকটা ভাবিয়ে তুলছে।
একটি দেশের জনগণ যদি বিপক্ষে যায় মার্কিন তৎপরতার, একটি দেশের সেনাবাহিনী যদি মার্কিন তৎপরতার বিপক্ষে যায়, তাহলে খুব স্বাভাবিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে যে তাদের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটি সফল করতে পারে না। আরেকটি বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে যে কর্মকাণ্ডগুলো করবার জন্য এসছেন, সেই কর্মকাণ্ডগুলোর ব্যাপারে বাধা পাবেন আমাদের আশপাশের যে প্রতিবেশী দেশগুলো আছে, আমাদের অকৃত্রিম বন্ধু কাছের যেগুলো, বিশেষ করে মায়ানমারকে নিয়ে যে পরিকল্পনাগুলো হচ্ছে সেখান থেকে বাধা পাবেন 3টি দেশ থেকে, বিশেষ করে 3টি, এবং মায়ানমার নিজে 4টি দেশ। আমি আগে একাধিক ভিডিওতে বলেছি রাশিয়ার মিয়ানমারের স্বার্থ রয়েছে, চীনের মিয়ানমারের স্বার্থ রয়েছে, ভারতের মিয়ানমারের স্বার্থ রয়েছে, আর মিয়ানমারের তো নিজ স্বার্থ রয়েছেই। এই যে এ মাসেই রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে মিয়ানমারের জান্তা প্রধান, চীনের প্রধানমন্ত্রী রাশিয়াতে গিয়েছেন, এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তারা মিলিয়ে ত্রিপাক্ষিক সেখানে বৈঠকও হয়েছে। এই সব কিছু মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র খানিকটা এখানে তাদের কর্মকাণ্ড নিয়ে হুমকি অনুভব করছেন। আরেকটি জিনিস যে বাংলাদেশের সেনাপ্রধান চীন সফরে যাচ্ছেন, এটিও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খানিকটা থ্রেট বলতে পারেন, হুমকি বলতে পারেন। এগুলো নিয়েই মূলত নতুন কর্মপরিকল্পনা নিয়ে আসবার জন্য মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ঢাকা ত্যাগ করেছেন। আমাদের দৃষ্টি আসলে অন্যদিকে, এই যে ইউনূস যাচ্ছেন, থাকছেন ইত্যাদি নিয়ে, কিন্তু আরও পর্দার আড়ালে আরও নানা রকম ঘটনা ঘটছে। এখন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স, বর্তমান চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিরে আসেন নাকি অন্য কেউ আসেন বা কি পরিকল্পনা নিয়ে আসেন, সেগুলো দেখতে হলে আমাদের আরও খানিকটা সময় অপেক্ষা করতে হবে, 7-10 দিন। সে পর্যন্ত আমরা অপেক্ষা করি এবং দেখি কি ঘটছে। মার্কিন যুক্তরাষ্ট্র, আমি মোদ্দা কথা যদি বলি, যে মার্কিন যুক্তরাষ্ট্র খানিকটা বাংলাদেশ নিয়ে শঙ্কার মধ্যে আছেন, শঙ্কিত আছেন। শুধু বাংলাদেশকে তো নয়, বাংলাদেশ তো ইস্যু নয়, এখানে আশপাশের দেশগুলো আছে, ভারত, চীন, রাশিয়া, আমি বারবারই বলছি। সব কিছু মিলিয়ে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সেনাবাহিনী এবং একই সাথে পাশের মিয়ানমার, ভারত, চীন, রাশিয়া, এই নানামুখী তৎপরতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র যদি পিছু হটে তাদের কর্মকাণ্ড থেকে, তাহলে বাংলাদেশ বেঁচে গেল, আমরা বেঁচে গেলাম। আমরা প্রত্যাশা করি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের এই যে বহুমুখী চাপে পিছু হটুক, বাংলাদেশ অন্তত পক্ষে রক্ষা পাক। এই রক্ষা শুধু বাংলাদেশের রক্ষা নয়, এই রক্ষা আমাদের এই অঞ্চল, আমাদের এই সাবকন্টিনেন্ট। আমরা প্রত্যাশা করব, আমরা আশা করতেই পারি যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্ততপক্ষে সেন দৃষ্টি থেকে রক্ষা পাই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।